ছাত্রছাত্রীরা, তোমরা যারা সামনের বছর আইএসসি বোর্ড এক্সাম দেবে বা এই বছর 11-এ পড়ছো এবং বাংলা নিয়েছো, তাদের অবশ্যই কবিতা সংকলন বইটি পড়তে হবে। এই কবিতা সংকলনের প্রথম কবিতা ওরা কাজ করে। ওরা কাজ করে কবিতাটি নিয়েই আজকে আমি আলোচনা করব। ওরা কাজ করে কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটি পড়ার আগে আমি কবি সম্বন্ধে কিছু আলোচনা করব। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের জন্ম হয়। কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ সাহিত্যের এমন কোনো শাখা নেই যা তার প্রতিভার দানে সমৃদ্ধ হয়নি। জীবনের এমন কোনো দিক নেই যা তার গল্প, উপন্যাস, কবিতায় আমরা পাই না। তিনি তার জন্মের 100 বছর আগের ইতিহাসকে যেমন তার লেখায় স্থান দিয়েছেন, আবার তার জন্মের পরবর্তী 200 বছরকেও যেন তিনি দেখতে পেয়েছেন অনন্ত দ্রষ্টা হয়ে। আজ 150 বছর পরেও যখন তার কবিতা, উপন্যাস বা গল্প পড়ি, মনে হয় যেন আমাদের এখনকার সমাজ জীবনের সঙ্গে সেগুলির কত মিল। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় রবীন্দ্রনাথের প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয়। 1878 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। তারপর একে একে প্রকাশিত হতে থাকে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, মানসী, সোনাত্তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি, পূরবী, মহুয়া ইত্যাদি। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল গোরা, নৌকাডুবি, চোখের বালি, ঘরে বাইরে। উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল মণিহারা, স্ত্রীর পত্র, ক্ষুদিত পাষাণ, কাবলিওয়ালা, দেনা পাওনা ইত্যাদি। তিনি প্রায় 2000 ছবিও এঁকেছেন। তার রচিত দুটি সঙ্গীত জনগণমন ও আমার সোনার বাংলা যথাক্রমে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে গৃহীত হয়েছে। রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে 32 খণ্ডে প্রকাশিত হয়েছে। পৃথিবীর প্রায় প্রতিটি ভাষাতেই তার রচনা প্রকাশিত হয়েছে। 1941 সালের 7ই আগস্ট বিশ্বকবি মহামনীষী রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোয় মহাপ্রয়াণে যাত্রা করেন। 25শে বৈশাখে সূর্য, 22শে শ্রাবণে অস্ত যায়। ওরা কাজ করে কবিতাটি 1941 সালের 13ই ফেব্রুয়ারি লেখা। কবিতাটি কবির জীবনের অন্তিম পর্যায়ে লেখা। কবিতাটি আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার কবিতাটা আমি পড়ছি, তোমরা ভালোভাবে কবিতার লাইনগুলি বুঝবে। অলস সময় ধারা বেয়ে মন চলে শূন্য পানে চেয়ে। কবিতাটি লেখার সময় কবি রোগশয্যায় শায়িত ছিলেন, তাই কবির হাতে এখন অনেক সময়। একটা অলস সময়ের মধ্যে তার দিন কাটছে। এই অলস সময় কবির মন শূন্যের দিকে তাকিয়ে আছে। শূন্য পানে অর্থাৎ কোনো এক ফাঁকা জায়গা যেখানে কোনো বস্তু নেই, সেদিকে তিনি তাকিয়ে ভাবছেন। হয়তোবা আকাশের দিকে তাকিয়ে তিনি ভেবে চলেছেন। সেই মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে, কতকাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে। সেই মহাশূন্যের দিকে অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কত পুরনো ছবি কবির মনে আসছে, কত পুরনো স্মৃতি ফিরে ফিরে আসছে ছায়ার আকারে। স্মৃতিগুলো যেন সম্পূর্ণ স্পষ্ট নয়। তিনি ছায়ায় আঁকা ছবি দেখতে পাচ্ছেন। তিনি ভেবে চলেছেন অতীতে কত লোক দলে দলে এসে রাজত্ব করে গেছে আমাদের দেশে। পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যে এক জাতিকে পরাজিত করে অপর এক জাতি এসে সাম্রাজ্য বিস্তার করেছে। কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী হয়নি। যারা পরাজিত করে বিজয়ী হয়েছে তারা তাদের বিজয় পতাকা উড়িয়েছে ঔদ্ধত্যের সঙ্গে। এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোগল, বিজয় রথের চাকা উড়ায়েছে ধূলিজাল, উড়িয়াছে বিজয় পতাকা, শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই। সুদীর্ঘ অতীতে আমাদের দেশে রাজত্ব করে গেছে কত সাম্রাজ্যলোভী জাতি, যারা এদেশে এসে সাম্রাজ্য বিস্তার করেছে। এসেছে পাঠানরা। পাঠানরা এদেশে এসে ইসলামীয় সভ্যতার সূচনা করে। মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ ঘুরি, এদের কথা আমরা ইতিহাসে পড়েছি।
এসেছে মোগলরা, যেমন বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। এরা কত যুগ যুগ ধরে আমাদের দেশে রাজত্ব করে গেছে, যুদ্ধ করে তাদের জয় ছিনিয়ে নিয়েছে। তাদের ঔদ্ধত্যের বিজয় রথের চাকায় পিষ্ট হয়েছে কত মানুষ। তারা তাদের অহংকারের বিজয় পতাকা উড়িয়েছে। কবি এই অলস সময়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছেন, সেই যুদ্ধক্ষেত্র আজ জনশূন্য, সেখানে আজ যুদ্ধের দামামা নেই। সাম্রাজ্যলোভী পাঠান মোগলদের কোনো চিহ্ন আজ আমাদের দেশে নেই। নির্মল সে নীলিমার প্রভাত সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। পবিত্র সুন্দর শান্ত এক আকাশে সকাল ও সন্ধ্যায় প্রতিনিয়ত সূর্যোদয় ও সূর্যাস্ত হচ্ছে। সূর্য তার নিয়ম মতো প্রতিদিন ভোরবেলা আকাশকে রাঙিয়ে দিয়ে যায়, আবার সন্ধ্যায় অস্তরবির ছটায় আকাশ হয় রঙিন। যুগ থেকে যুগে এভাবে চলে আসছে পৃথিবীর নীলিমা। যুদ্ধজয়ের গরিমা বা পরাজিতের গ্লানি সূর্যোদয় বা সূর্যাস্তের পথে কোনো বাধা সৃষ্টি করে না। আরবার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে, প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ। বিভিন্ন সাম্রাজ্যলোভী শাসকরা রাজত্ব করে যাওয়ার পরে তাদের ফেলে যাওয়া জমিতে আবার এসে রাজত্ব করে গেছে কোনো এক সাম্রাজ্যলোভী শাসক। পৃথিবীতে কোনো সিংহাসনই খালি পড়ে থাকে না, দলে দলে আবার কোনো এক জাতি এসে সেই সিংহাসন অধিকার করে। কবি যখন এই কবিতাটি লিখছেন তখন আমাদের দেশ পরাধীন ইংরেজদের কাছে। প্রায় 200 বছরের ইংরেজ শাসনে ভারতবাসী তখন জর্জরিত। কবির কবিতায় তাই উঠে এসেছে সাম্রাজ্যলোভী ইংরেজদের কথা, যারা সমুদ্রপথে আমাদের দেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে, এসেছিল ভারতবর্ষে নিজেদের সাম্রাজ্য স্থাপন করতে। এদেশে এসে তারা তৈরি করেছে অসংখ্য ইমারত, যা তাদের প্রয়োজনীয় ছিল। তৈরি করেছিল লৌহবাঁধা পথ অর্থাৎ রেল লাইন, অনল নিঃশ্বাসী রথ অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য তারা রেলগাড়ি করেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। কত ভারতবাসী তখন ইংরেজদের তেজের কাছে পরাজিত হয়েছে, পদদলিত হয়েছে। জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। কবি মনে করেন এই ইংরেজ শাসন আমাদের দেশে বেশি দিন চলবে না। অতীতের বিভিন্ন শাসকরা যেভাবে দেশ ছেড়ে চলে গেছে, তাদের সাম্রাজ্যও একদিন দেশকালের বেড়া ভেঙে ধুলুণ্ঠিত হবে। তাদের যে এত সৈন্যবাহিনী, এত অস্ত্রভাণ্ডার, তার কোনো চিহ্ন আর এদেশের বুকে থাকবে না। আসলে রবীন্দ্রনাথ ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা। ইংরেজ শাসন যে বেশি দিন চলবে না তা তিনি জীবিতকালেই বুঝতে পেরেছিলেন। তার এই কবিতাটি লেখার 6 বছর পরে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তখন ইংরেজদের সৈন্য সামন্তের আর কোনো চিহ্নই আমাদের দেশে রইল না। কবিতাটির এই পর্যন্ত পড়লে, অর্থাৎ প্রথম স্তবকটি পড়লে মনে হয় কবিতার ছত্রে ছত্রে সাম্রাজ্যলোভী শাসকদের পরাজয়ের কাহিনী তুলে ধরেছেন। কবি বলতে চেয়েছেন যে পৃথিবীর ইতিহাসে কোনো সাম্রাজ্যলোভী শাসকই বেশি দিন স্থায়ী হতে পারেনি। যুগের প্রবাহে তাদের পরাজয় অবশ্যম্ভাবী। অপর এক লোভী শাসক শ্রেণী এসে তাদের সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দেয়। তাদের যতই যুদ্ধাস্ত্র থাক না কেন, যতই সৈন্য সামন্ত থাক না কেন, কালের অমোঘ নিয়মে তাদের পরাজয় অবশ্যম্ভাবী। পৃথিবীর মানুষের কাছে তাদের কোনো স্থান নেই। সাম্রাজ্যবাদী শ্রেণীর ঔদ্ধত্যের সাম্রাজ্য এবং জয়ের দর্প সাধারণ মানুষের কাছে মূল্যহীন। তাদের সাম্রাজ্যের চিহ্নটুকুও মানুষের মনে কোনো দাগ রেখে যায় না। এবার কবি দ্বিতীয় স্তবকে বলছেন, মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে। বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে। কবি বলছেন যে এবার মাটির পৃথিবীর দিকে তিনি চোখ ফিরিয়েছেন।
সেখানে তিনি এবার অতীতের কাহিনী থেকে বর্তমানে ফিরে এসেছেন। সেখানে তিনি দেখতে পান কত মানুষ আর মানুষের কোলাহল। বিপুল এই মানবজাতি সর্বদাই তাদের প্রয়োজনে ব্যস্ত। তারা বিভিন্ন পথে বিভিন্ন দলে বিভক্ত, অর্থাৎ বিপুল এই মানবজাতি সকলেই বিভিন্ন কাজে ব্যস্ত। তারা তাদের প্রয়োজনে ব্যস্ত। প্রত্যেকেই পৃথিবীতে আসছে তাদের প্রয়োজনীয় কাজকর্ম করে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধুই তার নিজের কাজকর্ম করে চলেছে। যুগ থেকে যুগান্তরে এভাবেই চলে আসছে মানব জীবন। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বোনে, পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। এখানে ওরা বলতে শ্রমজীবী মানুষদের কথাই বলা হয়েছে। ওরা কাজ করে কবিতায় ওরা কথাটা এখানে প্রথমবার এলো। কবি বলছেন যে এই পৃথিবীটা যেন একটা নৌকার মতো। নৌকায় যেমন মাঝিরা দাঁড় টানে, নৌকা যাতে ডুবে না যায় তার জন্য নৌকার হাল ধরে রাখে, তেমনি এই পৃথিবীর শ্রমজীবী মানুষরা জীবনতরীর দাঁড় টানে। মানুষের জীবনের হাল তারাই ধরে রাখে। এই শ্রমজীবী মানুষরা মাঠে মাঠে বীজ বনে আমাদের খাদ্যের যোগান দেয়। ধান পাকলেও তারাই কাটে। আমাদের জীবনের অতি প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান তারাই দেয়। তাদের ছাড়া পৃথিবীর মানুষও জীবনও মূল্যহীন হয়ে পড়ে। নগরে প্রান্তরে দেশে বিদেশে এই শ্রমজীবী মানুষরাই কাজ করে চলেছে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। পৃথিবীতে কোনো রাজাই চিরস্থায়ী নয়। রাজার সিংহাসনও একদিন ভেঙে পড়ে, যুদ্ধের দামামা বন্ধ হয়ে যায়, জয়ের পতাকা মূল্যহীন হয়ে যায়, সে তার নিজের অস্তিত্ব হারায়, পরাজিত রাজার অহংকারও ভেঙে যায়। যুদ্ধের অস্ত্র আর মানুষের রক্তে রাঙিয়ে যারা যুদ্ধের দামামা বাজায়, যাদের চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গ ঝলসে ওঠে, তারাও মূল্যহীন হয়ে যায়, তারাও তাদের অস্তিত্ব হারায়। অবশেষে একদিন তারা স্থান পায় ইতিহাসের পাতায়, শিশুদের পাঠ্য বইতে। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। এই শ্রমজীবী মানুষরা কাজ করে চলেছে দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে। সমগ্র পৃথিবী জুড়েই তাদের কাজের ভাণ্ডার বিস্তৃত। এই বিস্তৃতির কোনো শেষ নেই। অঙ্গ অর্থাৎ বিহার, বঙ্গ, বাংলা এবং কলিঙ্গ, ওড়িশার সমুদ্র নদীর ঘাটে ঘাটে তাদের কাজের বিস্তার। পাঞ্জাবে, বোম্বাই, গুজরাটে তাদের কর্মস্থল। কবি এখানে কয়েকটি উদাহরণ দিয়েছেন মাত্র। আসলে সমগ্র বিশ্বেই তাদের কর্মজগৎ প্রসারিত। সব জায়গায় তারা একই পরিচয়ে কাজ করে, ওরা শ্রমজীবী মানুষ। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাথা পড়ি দিনযাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। কোথাও গর্জনের তীব্রতা, আবার কোথাও গুনগুন স্বরের মধুরতা। মানুষের দিনরাত্রি যেন এভাবেই গাথা হয়ে গেছে। সুখ দুঃখ নিয়ে মানুষের দিনরাত্রি এভাবেই কেটে চলেছে। কবি এখানে বলতে চেয়েছেন যে মানুষের জীবনে সুখ দুঃখ সমানভাবে আসে। কোনো সময় জীবনের তরী সুখের আঙিনায় ভেসে ওঠে, আবার কোনো সময় দুঃখের কাতরতা মানুষকে করুণভাবে গ্রাস করে। মানুষকে এর মধ্যেই জীবন অতিবাহিত করতে হয়। দৈনন্দিন জীবন সুখ দুঃখের মধ্যে সঙ্গী করে কেটে চলে। জীবনের মহামন্ত্র তো এর মধ্যেই লুকিয়ে আছে। যে মানুষ তার অতি সুখের সময় জীবনের দৈনন্দিনতাকে তুচ্ছ করে সুখের পায়রা আকাশে ওড়ায়, আবার যে মানুষ তার অতি দুঃখের সময় মৃত্যুকেই তার চরম পথ বলে মনে করে, তার কাছে জীবনের মহামন্ত্র ধ্বনি কোনোদিনও মন্ডিত হবে না। জীবনের পথে চলতে চলতে সুখ দুঃখকে আশ্রয় করেই মানুষের জীবন অতিবাহিত হয়। কবি এই শেষ কটি লাইনে জীবনের এক কঠোর সত্যকে তুলে ধরেছেন।
কবিতাটির দ্বিতীয় স্তবক জুড়ে শুধু শ্রমজীবী মানুষদের কথা, যাদের ছাড়া পৃথিবী গতিহীন। শ্রমজীবী মানুষরাই আমাদের অন্ন, বস্ত্র, খাদ্যের যোগান দেয়। ওরা কাজ করে চলে প্রতিদানের হিসাব না রেখেই। ওদের হাতেই আজ পৃথিবীর সম্পদের ভাণ্ডার। ওরা চাষ করে, ফসল ফলায়, আবার ওরাই কলকারখানায় কাজ করে পণ্য উৎপাদন করে। ওরা কাজ করে বলেই আজ পৃথিবী জুড়ে এত বড় বড় অট্টালিকা, এত উন্নত যন্ত্রের ব্যবহার। শ্রমজীবী মানুষ ছাড়া অর্থলোভী, ক্ষমতাপিপাসু মানুষদের কোনো ভূমিকা থাকে না। তাদের জীবন মূল্যহীন হয়ে পড়ে। ওদের তৈরি করে দেওয়া রাজ সিংহাসনে রাজা তার ক্ষমতার দম্ভ দেখায়, আর যারা কাজ করে চলে তারাই ঠাঁই পায় মানুষের হৃদয় সিংহাসনে। কবিতার প্রথম স্তবকে কবি যেমন সাম্রাজ্যলোভী শাসকদের অহংকারকে ধুলোয় মিশিয়েছেন, কবিতার দ্বিতীয় স্তবকে তেমনই এই শ্রমজীবী মানুষদের গলায় পরিয়েছেন জয়ের মালা। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো।